আসসালামু আলাইকুম। আপনাদেরকে ইংরেজি মেমোরাইজিং এর ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তো আমরা অলরেডি একটা ক্লাস করে ফেলেছি। এখানে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এর 1 নম্বর ক্লাসটা শেষ করে ফেলেছি। আজকে আমরা 2 নম্বর ক্লাসটা দেখব। তো আহ, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ক্লাসটা জাস্ট একবার মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, শুনবেন আর হচ্ছে আপনার এই ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন, মনে মনে মানে একটা গল্প আকারে মানে সাজানোর চেষ্টা করবেন। আর সেই সাথে মানে শোনার সাথে সাথে একবার লিখবেন। জাস্ট একবার শুনবেন, শোনার সাথে সাথে লিখবেন। হুম। দেন দেন হচ্ছে আপনার মানে 4-5 দিন পরে গিয়ে আরেকবার জাস্ট মানে একবার হচ্ছে আরেকবার গিয়ে 4-5 দিন পরে গিয়ে আরেকবার জাস্ট ক্লাসটা শুনবেন, তাহলে হয়ে যাবে। মানে প্রথম হচ্ছে এই ক্লাসটা করার সময় মানে আজকে এই ক্লাসটা করার সময় আপনি জাস্ট একবার মানে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন আর হচ্ছে সাথে সাথে লিখবেন। দেন 4-5 দিন পরে গিয়ে আরেকবার জাস্ট শুনবেন, তাহলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে। ওকে, আমরা ওয়ান আর সাবস্টিটিউশনের আজকে 2 নম্বর ক্লাসটা দেখবো। ঠিক আছে। দেখেন, 2 নম্বর ক্লাসে আমরা দেখবো। দেখেন, ধর্ম নিয়ে আমরা প্রথমে দেখবো। হ্যাঁ, আচ্ছা। তো কিছু কিছু মানুষ আছে যারা ধর্মে বিশ্বাস করে, আবার কিছু কিছু মানুষ আছে যারা ধর্মে বিশ্বাস করে না, আবার কিছু কিছু মানুষ আছে যারা বহু ধর্মে বিশ্বাস করে। তো এদেরকে ইংরেজিতে কি বলা হয় সেটা আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা। থিস্ট। থিস্ট মানে হচ্ছে যিনি ধর্মে বিশ্বাস করেন, মানে আস্তিক। হুম। থিস্ট মানে কি? থিস্ট মানে হচ্ছেন আস্তিক, যিনি ধর্মে বিশ্বাস করেন। অন হু বিলিভস ইন রিলিজিয়াস one who believes in religion is called theist. হ্যাঁ, যিনি হচ্ছে আপনার ধর্মে বিশ্বাস করে তাকে কি বলা হয়? থিস্ট বলা হয়। থিস্ট বলা হয়, যিনি ধর্মে বিশ্বাস করে তাকে কি বলা হয়? থিস্ট বলা হয়। আচ্ছা, এই থিস্টের সাথেই থিস্ট মানে হচ্ছে যিনি ধর্মে বিশ্বাস করেন। আর যদি আমরা এ যুক্ত করে দেই তাহলে হবে এথিস্ট, মানে অর্থটা বিপরীত হয়ে যাবে, নাবোধক হয়ে যাবে। বুঝতে পারছেন? অর্থটা কি হয়ে যাবে? নাবোধক হয়ে যাবে। থিস্টের সাথে যদি আমরা এ যুক্ত করে দেই তাহলে সেই অর্থটা নাবোধক হয়ে যাবে। আগে ছিল যিনি ধর্মে বিশ্বাস করে। হ্যাঁ, থিস্ট মানে যিনি ধর্মে বিশ্বাস করে, মানে আস্তিক। আর যদি আমরা এ যুক্ত করে দেই তাহলে হয়ে যায় নাস্তিক। এথিস্ট মানে হচ্ছে নাস্তিক। আচ্ছা, আর একটা বিষয় দেখেন যে আমরা এ যুক্ত হইলে যে নেগেটিভ মিনিং প্রকাশ পায়, সেটা আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন আমি বললাম নর্মাল। নর্মাল মানে কি? সাধারণ। যদি বলি অ্যাব নর্মাল, অসাধারণ, দেখেন দুইটা কোনটা ডাক্তারি, দুইটা হচ্ছে একটা অপরটার বিপরীত মিনিং প্রকাশ পাচ্ছে। ঠিক আছে। তো এটা হচ্ছে একই রকম। থিস্ট মানে হচ্ছে আস্তিক, অ্যাথিস্ট মানে হচ্ছে নাস্তিক। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, যিনি হচ্ছে কি করে না? ধর্মে বিশ্বাস করে না। আচ্ছা, তারপরে দেখেন অ্যাগনস্টিক্স। অ্যাগনস্টিক্স মানে হচ্ছে যিনি মানে ধর্মে বিশ্বাস করে আবার করেও না, মানে মাঝে মাঝে একটা অবস্থা। হ্যাঁ, মাঝে মাঝে ধর্মে বিশ্বাস করে, মাঝে মাঝে ধর্মে বিশ্বাস করে না। এটাকে বলা হয় অ্যাগনস্টিক। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাগনস্টিক। ঠিক আছে। তাহলে এই তিনটা তো মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে না? একটা হচ্ছে থিস্ট। থিস্ট মানে আস্তিক, যিনি ধর্মে বিশ্বাস করেন। অ্যাথিস্ট মানে যিনি ধর্মে বিশ্বাস করেন না। আচ্ছা, তারপরে এগোনস্টিক। এগোনস্টিক মানে হচ্ছে যিনি আহ মাঝামাঝি অবস্থায় থাকেন, মানে ধর্মে বিশ্বাস করেনও না আবার হচ্ছে বিশ্বাস করেন, দুইটা যে মাঝামাঝি অবস্থায় থাকেন এটাকে বলা হয় এগোনস্টিক। ওয়ান হু ডাজ নট শিওর অফ গড, অর্থাৎ তিনি গড নিয়ে নিশ্চিত না, যে তিনি আসলে আছেন নাকি নাই এটা নিয়ে যিনি নিশ্চিত না তাকে বলা হয় এগোনস্টিক। আচ্ছা, আমরা ভিজুয়ালাইজ করে বা হচ্ছে ছবির মাধ্যমে দেখার চেষ্টা করবো। এই যে অ্যাথিস্ট। অ্যাথিস্ট মানে হচ্ছে নাস্তিক। ওয়ান হু ডাজ নট বিলিভ, যিনি ধর্মে বিশ্বাস করেন না বা যিনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না তাকে বলা হয় এথিস্ট। থিস্ট মানে হচ্ছে বিশ্বাসী, আর এথিস্ট মানে অবিশ্বাসী, ধর্মে অবিশ্বাসী আর কি। এই যে এই ব্যক্তিটা দেখেন, এটা হচ্ছে আহমেদ শরীফ। হ্যাঁ, আহমেদ শরীফ। তো তিনি তিনি হচ্ছেন একজন নাস্তিক, মানে হচ্ছে তিনি ধর্মে বিশ্বাস করেন না। হ্যাঁ, তিনি হচ্ছে ধর্মে বিশ্বাস করেন না। এই ব্যক্তি ধর্মে বিশ্বাস করেন না, এজন্য উনি হচ্ছেন একজন অ্যাথিস্ট। আচ্ছা, তার একটা উক্তি আছে এরকম যে পুরুষের যদি আহ সত্যতা দরকার না হয়, হুম, সততা দরকার না হয়, তবে নারীদের সতীত্বের কেন দরকার হয়? নারীরাও যেভাবে খুশি যৌনাঙ্গ বিলিয়ে দিতে পারবে। তো এই যে এই কথাটা উনি বলেছেন। হ্যাঁ,
তো এরকম আরো অনেক ওনার কথা আছে যেগুলো হচ্ছে ধর্মের বিরোধী। হম। যেগুলা ধর্মের বিরোধী, এই ধর্মে বলা হয়েছে যে নারী পুরুষের অবাধ মেলামেশা এটা হচ্ছে অবৈধ। হ্যাঁ, এটা হচ্ছে অবৈধ ধর্মে বলা হয়েছে। কিন্তু ইনি হচ্ছেন সেটার বিরোধী। তিনি বলছেন যে যেভাবে খুশি মেলামেশা করতে পারবে। তার মানে তিনি ধর্মের বিরোধী গেছেন। তো প্রত্যেকটা কাজেই, তার প্রত্যেকটা লেখায় ধর্মের বিরোধী, সুতরাং হি ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাথিস্ট। ওকে। দোজ হু আর এথিক্স, যারা হচ্ছে কি কি বলে, যারা হচ্ছে আপনার নাস্তিক, আর নট হ্যাপি ইন দেয়ার লাইফ, তারা আসলে প্রকৃতপক্ষে সুখী নয়। যারা নাস্তিক তারা আসলে প্রকৃতপক্ষে সুখী নয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আপনার যদি ধর্মে বিশ্বাস করেন, তার মানে আপনি একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করলেন। আপনার দুঃখের সময় আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আপনার দুঃখ শেয়ার করতে পারবেন। কিন্তু যারা নাস্তিক তাদের এই দুঃখগুলো শেয়ার করার মতো কেউ থাকে না। দ্যাট ইজ হয় দে আর আনহ্যাপি ইন দেয়ার লাইফ। ওকে। তারপরে থিস্ট। থিস্ট মানে কি? আস্তিক। থিস্ট মানে হচ্ছে আস্তিক, যিনি ধর্মে বিশ্বাস করেন। শুধু ধর্মে বিশ্বাস করেনই না, যিনি ধর্মকে মনে প্রাণে অন্তরে যিনি লালন করেন, তাকেই বলা হচ্ছে থিস্ট। যেমন অন হু বিলিভস ইন গড, যিনি ধর্মে বিশ্বাস করেন। এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, উনি হচ্ছেন একজন মানে থিস্ট পার্সন। হ্যাঁ, ধর্মকে অন্তরে লালন করেন। আচ্ছা। তারপরে হচ্ছে অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক মানে কি বলছিলাম? যিনি ধর্মে বিশ্বাস করেনও না আবার করেনও, দুইটার মাঝামাঝি অবস্থা যেটা, সেটাকে বলা হচ্ছে অ্যাগনস্টিক। হ্যাঁ, ওয়ান হু ডাজ নট শিওর অফ গড, যিনি হচ্ছে গড নিয়ে শিওর নয়। আচ্ছা। আহ দেয়ার আর সাম পিপল ইন আওয়ার সোসাইটি হু আর অ্যাগনস্টিক। তো আপনাদের যদি এই এই স্লাইড গুলো প্রয়োজন হয় বা এটার পিডিএফ যদি প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আপনারা এই নাম্বারে আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে, আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। তারপর দেখেন 4 নাম্বার, অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট মানে কি? অ্যাপোস্টেট মানে কি? আচ্ছা, অ্যাপোস্টেট মানে হচ্ছে এমন একটা অবস্থা যেখানে একজন ব্যক্তি তার নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মাবলম্বী হন। বুঝতে পারছেন? অ্যাপোস্টেট হচ্ছে অ্যাপোস্টেট ইজ আ সিচুয়েশন হুয়ার আ পারসন লিভস হিজ ওন রিলিজিয়ন অ্যান্ড গো ইনটু আনাদার রিলিজিয়ন। হ্যাঁ, তো এই এই অবস্থাকে বলা হয় অ্যাপোস্টেট। অন হু হ্যাজ লিভড হিজ ওন রিলিজিয়াস, যিনি হচ্ছে নিজের রিলিজিয়াস কে কি করছেন, নিজের রিলিজিয়াস কে হচ্ছে যারা যারা হচ্ছে কি বলে কুরবানি দিয়েছে, বা যারা যারা নিজের রিলিজিয়াস কে বাদ দিয়ে অন্য রিলিজিয়াস নিয়েছে, তাদেরকে বলা হচ্ছে অ্যাপোস্টেট। তাদেরকে কি বলা হচ্ছে? অ্যাপোস্টেট। যেমন কিছু মানুষ দেখবেন যে হিন্দু ছিল, তারা হচ্ছে ইসলামের আলো বাতাস পেয়ে বা হচ্ছে আপনার ইসলামের দাওয়াত পেয়ে তারা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো এই যে ইসলাম ধর্ম গ্রহণ করলো, এজন্য এদেরকে বলা হচ্ছে অ্যাপোস্টেট। মানে হিন্দু ধর্ম বাদ দিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। তো এই যে এক ধর্ম থেকে আরেক ধর্মে যাওয়া, এটাকে বলা হচ্ছে অ্যাপোস্টেট। হ্যাঁ, যেমন ধরেন যে এই যে এই ছবিটাতে দেখা যাচ্ছে যে হিন্দু থেকে মুসলিম হলেন একই পরিবারে 5 জন সদস্য। হিন্দু থেকে মুসলিম হলেন একই পরিবারে কতজন সদস্য? 5 জন সদস্য। তারপরে দেখেন দ্য পার্সন হু আর অ্যাপোস্টেট, অর্থাৎ যারা এক ধর্ম থেকে আরেক ধর্মে যায়, আর মোর রিলিজিয়াস, তারা হচ্ছে তুলনামূলকভাবে বেশি ধার্মিক হয় আর কি। আমরা যারা আহ সৃষ্টিগত ভাবেই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম পেয়েছি, তারা হচ্ছে অতটা রিলিজিয়াস না হলেও যারা হিন্দু থেকে বা অন্য ধর্ম থেকে মুসলিম ধর্মে আসে, তারা বেশি রিলিজিয়াস হয়, তারা বেশি ধার্মিক হয়। আচ্ছা। তার মানে 4টা শিখলাম আমরা। প্রথম হচ্ছে কি? প্রথম আমরা শিখলাম কি? প্রথম হচ্ছে আপনার থিস্ট, মানে যিনি ধর্মে বিশ্বাস করেন। তারপরে অ্যাথিস্ট, যিনি ধর্মে বিশ্বাস করেন না, মানে নাস্তিক। আর হচ্ছে অ্যাগনস্টিক, মানে যিনি মাঝামাঝি অবস্থায় থাকেন, মাঝে মাঝে বিশ্বাস করেন মাঝে মাঝে করেন না। এন্ড দেন অ্যাপোস্টেট, মানে নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাওয়া। আচ্ছা। তারপরে হচ্ছে ব্লাসফেমি। ব্লাসফেমি মানে হচ্ছে ঈশ্বর নিন্দা। ঈশ্বর নিন্দা ব্যাপারটা কিরকম যে কেউ যদি সৃষ্টিকর্তাকে গালি দেয়, সেটাকে বলা হচ্ছে ব্লাসফেমি। সেটাকে কি বলা হচ্ছে? ব্লাসফেমি। টু ইউজ ডার্টি ল্যাঙ্গুয়েজ এগেইনস্ট গড অর রিলিজিয়াস, অর্থাৎ গড বা হচ্ছে রিলিজিয়াস কে ডার্টি ল্যাঙ্গুয়েজে কি বলা, মানে হচ্ছে আপনার গালি দেওয়া, এটাকে বলা হচ্ছে ব্লাসফেমি।
ব্লাসফেমি মানে হচ্ছে ঈশ্বর নিন্দা, হ্যাঁ, ব্লাসফেমি। এদের ব্লাসফেমি নিয়ে আইন আছে। হুম, ব্লাসফেমি নিয়ে আইন আছে। তো কেউ যদি ব্লাসফেমি স্পিচ দেয়, বা কেউ যদি অন্য ধর্মকে নিয়ে মানে কটূক্তি করে, তাহলে কিন্তু তার শাস্তি হয়। যেমন ধরেন যে এই যে এখানে দেওয়া আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য 2025 সালের এপ্রিল মাসে জয় কুমার ঘোষ নামে একজন হিন্দু পুরোহিতকে আটক করা হয়েছিল নবী মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে মন্তব্য করার জন্য। কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের একজন কর্মকর্তাকে আটক করা হয়েছিল। তো এই যে ব্লাসফেমি করছে, মানে ঈশ্বর নিন্দা করছে, বা হচ্ছে আপনার অন্যের ধর্মকে নিয়ে কটূক্তি করছে, এর জন্য তার শাস্তি হয়েছে। হুম। তো ব্লাসফেমি মানে কি, তাহলে কি ব্লাসফেমি মানে হচ্ছে ঈশ্বর নিন্দা, মানে অন্য ধর্মকে নিয়ে আর কি কটূক্তি করা। দিস ইজ কল ব্লাসফেমি। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ, আচ্ছা, থিজম মানে হচ্ছে, মনে রাখবেন, ধর্ম। হুম, থিজম মানে কি? থিজম মানে হচ্ছে ধর্ম। আচ্ছা, মনো মানে হচ্ছে এক, পলি মানে হচ্ছে অনেক, হ্যাঁ, মনো মানে হচ্ছে এক। তার মানে হচ্ছে থিজম মানে ধর্ম, মনো মানে এক। তার মানে যিনি এক ধর্মে বিশ্বাস করেন, যিনি এক ধর্মে বিশ্বাস করেন, তাকে বলা হয় মনোথিজম। মানে এক গডে আর কি বিশ্বাস করেন, বা এক ধর্মে বিশ্বাস করেন, তাকে কি বলা হয়? মনোথিজম বলা হয়, মনোথিজম। ওকে। তারপরে পলি মানে কি বললাম? পলি মানে হচ্ছে বহু। পলি মানে হচ্ছে কি? বহু। পলি মানে হচ্ছে বহু। তো পলিথিজম মানে হচ্ছে, থিজম মানে ধর্ম, বা হচ্ছে আহ মানে বিশ্বাস করা, ধর্মে বিশ্বাস করা। তার মানে পলিথিজম মানে হচ্ছে বহু ধর্মে বিশ্বাস করা। হুম, পলিথিজম মানে হচ্ছে বহু ধর্ম বিশ্বাস করা। ওয়ান হু বিলিভস ইন মেনি গডস, যিনি হচ্ছেন অনেক গডে বিশ্বাস করেন, তাকে বলা হয় আপনার পলিথিজম। আর হচ্ছে প্যানথিজম। প্যানথিজম মানে হচ্ছে বিলিভ ইন অল গডস, যিনি হচ্ছেন সব গডে কি করেন? বিশ্বাস করেন। যিনি হচ্ছে কি করেন? সব গডেই বিশ্বাস করেন, বা সব সৃষ্টিকর্তাকেই বিশ্বাস করেন। অর্থাৎ একজন ব্যক্তি যদি একাধারে ইসলাম ধর্মকে বিশ্বাস করে, একাধারে হিন্দু ধর্মকে বিশ্বাস করে, একাধারে যদি বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্ম, সবগুলা ধর্মকে যদি বিশ্বাস করে, তাহলে তাকে বলা হচ্ছে প্যানথিজম। বুঝতে পারছেন? মানে সব ধর্মকে যদি একসাথে বিশ্বাস করা হয়, তাহলে সেটাকে বলা হয় প্যানথিজম। তাহলে মনো মানে হচ্ছে এক, থিজম মানে হচ্ছে ধর্ম। তার মানে এক ধর্মে যিনি বিশ্বাস করেন, তাকে বলা হচ্ছে মনোথিজম। যিনি বহু ধর্মে বিশ্বাস করেন, তাকে বলা হচ্ছে পলিথিজম। আর হচ্ছে যিনি সব ধর্মে বিশ্বাস করেন, একই সাথে সব ধর্মে বিশ্বাস করেন, তাকে বলা হচ্ছে প্যানথিজম। এবার আমরা বিভিন্ন হচ্ছে চিকিৎসা বিষয়ক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখবো, ঠিক আছে? তো তার আগে আরেকবার রিভিশন করে নিই। এডমিশন টাইমে রিভিশনটা খুবই গুরুত্বপূর্ণ আছে। প্রথমে আমরা শিখলাম কি? থিস্ট। থিস্ট মানে কি? আস্তিক। তারপরে অ্যাথিস্ট। অ্যাথিস্ট মানে নাস্তিক। এবং আরেকটা আমরা কি শিখলাম? আরেকটা দেখলাম হচ্ছে অ্যাগনস্টিক। মানে হচ্ছে কি? যিনি হচ্ছে মাঝামাঝি অবস্থায় থাকেন আর কি। ওকে। তারপরে অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট মানে হচ্ছে যিনি নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে আর কি চলে যান, এটাকে বলা হচ্ছে অ্যাপোস্টেট। তারপরে ব্লাসফেমি মানে ঈশ্বর নিন্দা। কোনো ব্যক্তি যদি অন্য ধর্মের ব্যক্তিকে কটূক্তি করে কোনো কিছু বলে, সেটাকে বলা হচ্ছে ব্লাসফেমি। তারপরে মনোথিজম। মনো মানে হচ্ছে এক, থিজম মানে ধর্ম। যিনি এক ধর্মে বিশ্বাস করেন, তাকে বলা হয় মনোথিজম। যিনি বহু ধর্মে বিশ্বাস করেন, তাকে বলা হয় পলিথিজম। এবং যিনি একই সাথে সকল ধর্মকে বিশ্বাস করেন, তাকে বলা হয় প্যানথিজম। বুঝা গেছে? ওকে। এবার আমরা চিকিৎসা বিষয় দেখবো, দেখেন। অপথালমোলজিস্ট। অপথালমোলজিস্ট মানে হচ্ছে যিনি মানে চক্ষু রোগ বিশেষজ্ঞ, হ্যাঁ। আমরা বলি না যে চক্ষু রোগ বিশেষজ্ঞ, এটাকে বলা হচ্ছে অপথালমোলজিস্ট। ওয়ান হু ট্রিটস অফ আইস, যিনি চক্ষু নিয়ে আর কি কাজ করেন, চক্ষু রোগ যিনি বিশেষজ্ঞ, তাকে বলা হচ্ছে অপথালমোলজিস্ট। এই যে এই ভদ্রলোক দেখেন, এই ভদ্রলোক কি করছে? এই বাচ্চাটাকে তার চোখের পরীক্ষা করছে। তার মানে এই যে চোখের রোগে বিশেষজ্ঞ হচ্ছে এই ভদ্রলোক। সুতরাং হি ইজ অ্যান অপথালমোলজিস্ট। ঠিক আছে? অপথলমোলজিস্ট মানে কি তাহলে? যিনি হচ্ছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ। ঠিক আছে? চক্ষু রোগ বিশেষজ্ঞ, জাস্ট এই ছবিটা মনে রাখবেন। অপথলমোলজিস্ট মানে হচ্ছে চক্ষু রোগ বিশেষজ্ঞ। আচ্ছা।
তারপরে দেখেন ডার্মাটোলজিস্ট। ডার্মাটোলজিস্ট মানে হচ্ছে যিনি স্কিনে বিশেষজ্ঞ, হ্যাঁ, যিনি হচ্ছে ত্বক বিষয়ক ডাক্তার আর কি, ত্বক বিষয়ে যিনি হচ্ছে বিশেষজ্ঞ, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ডার্মাটোলজিস্ট। আচ্ছা, যেমন ধরেন যে এই যে এই ভদ্রলোক দেখেন যে একজন মহিলাকে বা একজন মেয়েকে এই যে তার ত্বক বিষয়ক চিকিৎসা দিচ্ছে, হ্যাঁ, তার ত্বক বিষয়ক চিকিৎসা দিচ্ছে, দ্যাট ইজ হয় হি অর শি ইজ ডার্মাটোলজিস্ট। ওকে, ডার্মাটোলজিস্ট মানে তাহলে কি, যিনি হচ্ছেন আপনার কি বিশেষজ্ঞ, যিনি হচ্ছে স্কিন বিশেষজ্ঞ। আচ্ছা, তার মানে অপথ্যালমোলজিস্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ, ডার্মাটোলজিস্ট ত্বক রোগ বিশেষজ্ঞ আর কি, হ্যাঁ, স্কিন রোগ বিশেষজ্ঞ আর কি। আচ্ছা, তারপরে কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট মানে হচ্ছে হার্ট বা হচ্ছে হৃৎপিণ্ডর যে বিষয়টা, এখানে যিনি বিশেষজ্ঞ তিনি হচ্ছেন কার্ডিওলজিস্ট। ওয়ান হু ট্রিটস অফ হার্ট ডিজিজ, তিনি হচ্ছেন আহ হৃদরোগে বিশেষজ্ঞ, তাকে বলা হচ্ছে আপনার কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট মানে কি তাহলে, হার্ট বা হচ্ছে আপনার হৃদরোগে বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট। অপথ্যালমোলজিস্ট চক্ষু রোগে বিশেষজ্ঞ, তারপরে হচ্ছে আপনার ডার্মাটোলজিস্ট ত্বক রোগে বিশেষজ্ঞ, আর হচ্ছে কার্ডিওলজিস্ট মানে হচ্ছে স্কিন বা ত্বক রোগে বিশেষজ্ঞ। নিউরোলজিস্ট। নিউরোলজিস্ট মানে হচ্ছে যিনি নার্ভ পরীক্ষা করেন, যিনি হচ্ছে নার্ভ পরীক্ষা করেন, যে নার্ভ ঠিক আছে কিনা, স্বাভাবিক যে চলাচল সেটা ঠিক আছে কিনা। তো এই যে যিনি পরীক্ষা করেন বা এই বিষয়ে যিনি বিশেষজ্ঞ তিনি হচ্ছেন নিউরোলজিস্ট। নিউরোলজিস্ট, ওকে। দেন তারপরে এটা দেখেন, আচ্ছা, পেডিয়াট্রিশিয়ান, হ্যাঁ, পেডিয়াট্রিশিয়ান মানে হচ্ছে যিনি বাচ্চাদের চিকিৎসা করেন, হ্যাঁ, যিনি হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের চিকিৎসা করেন তাকে বলা হচ্ছে আহ পেডিয়াট্রিশিয়ান, পেডিয়াট্রিশিয়ান, হ্যাঁ। যেমন এই ভদ্রমহিলা এই বাচ্চাকে চিকিৎসা করছে, সো শি ইজ অ্যান শি ইজ পেডিয়াট্রিশিয়ান। হুম, আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন জেরিয়াটিশিয়ানস, হ্যাঁ, জেরিয়াটিশিয়ান মানে হচ্ছে যারা বয়স্ক লোকদের চিকিৎসা করেন আর কি, হ্যাঁ, যারা বয়স্ক লোকদের চিকিৎসা করেন তাদেরকে বলা হচ্ছে জেরিয়াট্রিশিয়ান। তার মানে পেডিয়াট্রিশিয়ান মানে হচ্ছে আপনার যারা বাচ্চাদেরকে চিকিৎসা করেন, আর জেরিয়াট্রিশিয়ান মানে হচ্ছে যিনি ওল্ড বা বৃদ্ধ লোকদের চিকিৎসা করেন তাকে বলা হচ্ছে। ওকে, তারপরে অপটিশিয়ান। অপটিশিয়ান মানে হচ্ছে যিনি চশমা বিক্রি করেন, যিনি চশমা বিক্রি করেন, মানে চক্ষু রোগ বিশেষজ্ঞ, ওটাকে বলা হচ্ছে অপথালমোলজিস্ট। অপথালমোলজিস্ট, এই অপথ থাকলে ওপিটি থাকলে ভাববেন যে আপনার এটা চোখের সাথে রিলেটেড, হ্যাঁ। অপটিশিয়ান মানে হচ্ছে যিনি চশমা বিক্রি করেন, আর অপথালমোলজিস্ট মানে চক্ষু রোগ বিশেষজ্ঞ। বুঝে গেছেন? আচ্ছা, এগুলা আমরা আরেকবার রিভিশন করে নিই, আপনারা যা ছবির মাধ্যমে বা মনে রাখার চেষ্টা করবেন। দেখেন, অপথালমোলজিস্ট, অপথালমোলজিস্ট কি, অপথালমোলজিস্ট হচ্ছে যিনি চক্ষু রোগে বিশেষজ্ঞ, হুম, যিনি চক্ষু রোগে বিশেষজ্ঞ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ডার্মাটোলজিস্ট যিনি ত্বক রোগে বিশেষজ্ঞ, ডার্মাটোলজি যিনি ত্বক রোগে বিশেষজ্ঞ। তারপরে হচ্ছে কার্ডিওলজিস্ট যিনি হচ্ছে আপনার হৃদরোগে বিশেষজ্ঞ, হৃদরোগে বিশেষজ্ঞ। আচ্ছা, নিউরোলজিস্ট। নিউরোলজিস্ট মানে হচ্ছে যিনি নার্ভে বা হচ্ছে আপনার যিনি নার্ভ পরীক্ষা করেন আর কি, তো ইনি হচ্ছেন নিউরোলজিস্ট। তারপরে পেডিয়াট্রিশিয়ানস মানে হচ্ছে যিনি শিশুদের চিকিৎসা করেন, শিশু রোগ বিশেষজ্ঞ যেটাকে বলা হয়। আর জেরিয়াট্রিশিয়ানস মানে হচ্ছে বৃদ্ধ বা হচ্ছে বয়স্কদের যিনি বা ওল্ড পিপলদের যিনি আহ চিকিৎসা করেন বা হচ্ছে যিনি সেবা শুশ্রূষা দেন, তাকে বলা হচ্ছে জেরিয়াট্রিশিয়ানস। ওকে, দেন অপটিশিয়ান মানে হচ্ছে আপনার যিনি চশমা বিক্রি করেন। আশা করি মনে থাকবে, যদি মনে না থাকে আপনারা পিডিএফটা নিয়ে বারবার দেখবেন তাহলে মনে থাকবে, মানে পিকচারের সাথে মিলে মিলে দেখবেন তাহলে মনে থাকবে। আচ্ছা, এবার আমরা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় বলবো, সেটা হচ্ছে অমনি। আচ্ছা, অমনি মানে কি, আপনারা মনে রাখবেন যেখানে দেখবেন অমনি সেখানে ধরে নেবেন এর মানে হচ্ছে অল। অমনি মানে কি, অমনি মানে হচ্ছে অল। জাস্ট একটা ওয়ার্ড মনে রাখেন, দেন সবগুলো আমরা ইনশাল্লাহ পারবো।
আচ্ছা, তাহলে অমনি মানে কি? অমনি মানে হচ্ছে ওয়াল বা সব। আচ্ছা, দেখেন, অমনি, এই যে অমনি আছে, হুম, অমনি সায়েন্ট, অমনি সায়েন্ট। আচ্ছা, অমনি মানে হচ্ছে ওয়াল, অমনি মানে কি? ওয়াল। আচ্ছা, সায়েন্ট মানে হচ্ছে যিনি জানেন বা হচ্ছে আপনার সবকিছু বুঝেন, অনুধাবন করতে পারেন, এরকম অবস্থা। হ্যাঁ, আমি হচ্ছে জাস্ট আপনার হচ্ছে ওই ইয়েটা দেওয়ার চেষ্টা করছি। এক্স্যাক্টলি ওয়ার্ড বলতেছি না, এক্স্যাক্টলি মিনিং বলতেছি না, মানে ওই মানে আইডিয়াটা দেওয়ার চেষ্টা করতেছি। আপনাদের পরীক্ষাতে যদি আইডিয়াটা বুঝতে পারেন তাহলে আপনি ইজিলি আনসার করতে পারবেন। হুম। তার মানে অমনি মানে হচ্ছে ওয়াল, সায়েন্ট মানে হচ্ছে ধরে নেন যে কোনো একটা বিষয় অনুধাবন করা বা বোঝা বা ফিল করা আর কি। হ্যাঁ, অমনি সায়েন্ট মানে হচ্ছে যিনি সবকিছু বুঝতে পারেন, যিনি সবকিছু ফিল করতে পারেন, যিনি সহজেই সবকিছু বুঝতে পারেন। হ্যাঁ। তো একটা কথা এরকম আছে না, যদি বলা হয় কেউ যদি ক বলে তাহলে আমি কলকাতা বুঝতে পারি। হ্যাঁ, তো এই বিষয়টা এরকম যে দেয়ার আর সাম পিপল ইন আওয়ার সোসাইটি হু আর ভেরি ক্লেভার। তো তাদেরকে বলা হচ্ছে অমনিসেন্ট, মানে তারা সবকিছুই সহজে বুঝতে পারে, তারা সবকিছুই সহজে ধরতে পারে। তো ওদেরকে বলা হচ্ছে অমনিসায়েন্ট, মানে জানে হচ্ছে সবকিছু জানেন, সবকিছু দেখেন, সহজে যিনি সবকিছু বুঝতে পারেন, এটাকে বলা হচ্ছে অমনিসায়েন্ট। যেমন ধরেন যে আদালতে, এই যে আদালত নামে একটা সিরিয়াল আছে, ইন্ডিয়াতে হয়, মানে বাংলাতেই হয় এখন হয়তো বা। তো সেখানে হচ্ছে এই যে ইনি কেডি পাঠক, উনি কিন্তু সবকিছুই দেখতে পারেন, মানে সবকিছুই সহজে বুঝতে পারেন যে আহ কে অপরাধটা কে করছে, কে মারছে, মানে যিনি হচ্ছেন কে ফেঁসে যাচ্ছে এই ঘটনাতে, কে ফেঁসে যাচ্ছে, এগুলা কিন্তু উনি খুব সহজেই বুঝতে পারেন। দ্যাট ইজ হয় উই ক্যান কল কেডি পাঠক ইজ দা অমনিসিয়েন্ট অফ আদালত। হুম। তারপরে আল্লাহ ইজ দা অমনিসিয়েন্ট, আল্লাহ হচ্ছে মানে সবকিছুই দেখেন আমাদেরকে। দ্যাট ইজ ওয়াই আল্লাহ ইজ আওয়ার আল্লাহ ইজ অমনিসিয়েন্ট। ওকে, তার মানে অমনিসিয়েন্ট মানে হচ্ছে যিনি সবকিছুই দেখতে পারেন, যিনি সবকিছুই বুঝতে পারেন। অমনি মানে হচ্ছে ওয়াল, সেন্ট মানে অনুধাবন করা বা দেখা বা বোঝা। ওকে, তারপরে হচ্ছে অমনি, অমনি মানে হচ্ছে অল, প্রেজেন্ট মানে উপস্থিত। অমনি প্রেজেন্ট, অমনি প্রেজেন্ট মানে হচ্ছে সব জায়গায় উপস্থিত। বুঝতে পারছেন? অমনি মানে কি? অমনি মানে অল, প্রেজেন্ট মানে কি? উপস্থিত। তার মানে অমনি প্রেজেন্ট মানে যিনি সব জায়গায় উপস্থিত। ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার ইজ কল্ড অমনি প্রেজেন্ট। ওকে, যেমন এই যে মানে সৃষ্টিকর্তা বা আমাদের রব বা আমাদের হচ্ছে সৃষ্টিকর্তা, আমাদের রব, তো তিনি হচ্ছেন, তিনি কি করেন? তিনি সব জায়গায় উপস্থিত, আমরা যেখানে যাই, আমরা যেটাই করি সেখানে তিনি উপস্থিত থাকেন। সো আল্লাহ ইজ অমনি প্রেজেন্ট। ওকে, তারপরে অমনি টোটেন্ট। আচ্ছা, টোটেন্ট মানে হচ্ছে শক্তিশালী। টোটেন্ট মানে কি? শক্তিশালী। অমনি মানে হচ্ছে আপনার সব। তার মানে অমনি প্রোটেন্ট মানে সব বিষয়ে শক্তিশালী, তার মানে অল পাওয়ারফুল। বুঝতে পারছেন? দেখেন মিনিংটা কিভাবে হচ্ছে। অমনি মানে অল, প্রোটেন্ট মানে শক্তিশালী বা পাওয়ারফুল, তার মানে অমনি প্রোটেন্ট মানে হচ্ছে অল পাওয়ারফুল, সর্বশক্তিমান। এটাকে বলা হচ্ছে অমনি প্রোটেন্ট। হ্যাঁ, যেমন আল্লাহ ইজ অমনি প্রোটেন্ট, আল্লাহ হচ্ছে কি? অমনি প্রোটেন্ট। ওকে, তারপরে হচ্ছে অমনি বোরাস। আচ্ছা, বোরাস মানে হচ্ছে যিনি সবসময় খালি মানে খান, এরকম একটা অবস্থা। অমনি মানে হচ্ছে সব, বোরাস মানে হচ্ছে খাওয়া। হুম, বোরাস মানে হচ্ছে খাওয়া। আর অমনি মানে হচ্ছে কি? অল। তার মানে অমনি বোরাস মানে হচ্ছে যিনি সব কিছু খান, যিনি একই সাথে নিরামিষ খান, যিনি একই সাথে আমিষ খান, এই দুইটার মিশ্রণ যারা করেন তাদেরকে বলা হচ্ছে অমনিভোরাস। অর্থাৎ যারা গরু খায়, মাছও খায়, মুরগিও খায়, বা হচ্ছে আপনার একই সাথে নিরামিষও খায়, তাদেরকে বলা হচ্ছে অমনিভোরাস। ওয়ান হু ইটস এভরিথিং, যারা সবকিছু খায়। যেমন এই ভদ্রলোককে দেখেন, এই ভদ্রলোককে দেখে কি মনে হয় যে শুধুমাত্র একটা জিনিস খেয়ে এরকম স্বাস্থ্য বানাইছে? নো। তো তার হচ্ছে ভুঁড়ি দেখলেই বোঝা যায় যে তিনি কি কি খান। তো এই যে এই ব্যক্তিটা, এই ভদ্রলোকটা, ইনি হচ্ছেন কি? অমনিভোরাস, মানে তিনি সব কিছুই খান। তিনি হচ্ছেন কি? অমনিভোরাস, যেটাকে আমরা বাংলায় বলি যে পেটুক, মানে হচ্ছে যিনি সবসময় পেট নিয়ে চিন্তা করেন বা সবসময় আর কি খাওয়া নিয়ে চিন্তা করেন, এই ধরনের অবস্থা। ঠিক আছে। ওকে, তার মানে আমরা একটু রিভিশন করি। অমনি মানে কি? অমনি মানে হচ্ছে ওয়াল। আচ্ছা, অমনি মানে কি? অমনি মানে ওয়াল। সায়েন্ট মানে কি? দেখা। তার মানে অমনিসায়েন্ট মানে যিনি সবসময় দেখেন, যিনি সবসময় বুঝেন, যিনি সবকিছু সহজে অনুধাবন করতে পারেন, তাকে বলা হচ্ছে অমনিসায়েন্ট।
আচ্ছা, অমনি মানে কি? অমনি মানে হচ্ছে ওয়াল। প্রেজেন্ট মানে কি? উপস্থিত। তার মানে যিনি সব জায়গায় উপস্থিত থাকেন, সব জায়গায় যিনি আহ থাকেন, তাকে প্রেজেন্ট থাকেন, তাকে বলা হচ্ছে অমনি প্রেজেন্ট। আচ্ছা, তারপরে অমনি মানে কি? অমনি মানে হচ্ছে ওয়াল। প্রোটেন্ট মানে কি? প্রোটেন্ট মানে হচ্ছে শক্তিশালী। তার মানে অমনি প্রোটেন্ট মানে হচ্ছে যিনি সব কিছুর মালিক, যিনি সর্বশক্তিমান, যিনি অল পাওয়ারফুল। আচ্ছা, তারপরে অমনিভোরাস। অমনি মানে হচ্ছে অল, ভোরাস মানে হচ্ছে খাবার, খাওয়া, হ্যাঁ। অমনিভোরাস যিনি সব কিছু খান, যিনি সব কিছু খান, যিনি একই সাথে নিরামিষ খান, যিনি একই সাথে আমিষ খান। তো এই ধরনের অবস্থাকে বলা হচ্ছে অমনিভোরাস। আচ্ছা, সামওয়ান হু ইজ এভরিথিং ইজ কল্ড অমনিভোরাস। ওকে, তারপরে হচ্ছে আরেকটা আছে কার্নিভাল। হুম, কার্নিভাল। কার্নিভাল মানে হচ্ছে ওয়ান হু ইট হিউম্যান ফ্লেশ। যারা হিউম্যান ফ্লেশ খায় বা যারা মানুষের মাংস খায় তাদেরকে বলা হচ্ছে কার্নিভাল। হুম, এই যে আপনার হচ্ছে আফ্রিকাতে কিছু প্রজাতি আছে, আফ্রিকাতে আপনার হচ্ছে কিছু উপজাতি আছে, হ্যাঁ। তারা হচ্ছে বিভিন্ন জঙ্গলে থাকে এবং হচ্ছে তারা অন্য মানে প্রজাতির, অন্য প্রজাতির মানুষ, অন্য উপজাতির মানুষ, হ্যাঁ, অন্য উপজাতির মানুষ ধরে ধরে সেগুলা হচ্ছে মাংস খায়। তো এই যে অবস্থা, এটাকে বলা হচ্ছে কার্নিভাল। কার্নিভাল মানে হচ্ছে ইটিং হিউম্যান ফ্লেশ, অর্থাৎ মানুষের মাংস হওয়া আর কি। হ্যাঁ, ইটিং হিউম্যান ফ্লেশ, এটা হচ্ছে কার্নিভাল। এই যে আপনার হচ্ছে আফ্রিকাতে একটা উপজাতি আছে, এই যে যেটার নাম হচ্ছে ফজি, এই ফরি ফরি। হুম, ফরি। ফরি ইজ দ্য নেশন হু হ্যাভ নট স্টিল টাচ, স্টিল টাচড হবে এখানে, এডি যোগ হয়নি, স্টিল টাচ দ্য মডার্ন লাইফ। এই যে এই ফজি উপজাতিটা, হ্যাঁ, এই সরি ফরি উপজাতিটা, এরা কিন্তু এখনো আধুনিকতার ছোঁয়া পায় নাই। কারণ হচ্ছে যে আধুনিকতার ছোঁয়া পেলে তারা তো আর হিউম্যান ফ্লেশ খেত না, রাইট? তো দ্যাট ইজ ওয়াই আমরা বলতেছি যে তারা আধুনিকতার ছোঁয়া পায়নি। আচ্ছা, তারপর কি বলা হচ্ছে? দে আর স্টিল, স্টিল কার্নিভাল ট্রিবিউট। তারা এখনো কি এই যে হিউম্যান ফ্লেশ খাওয়ার মতো একটা উপজাতি আর কি। আচ্ছা, তার মানে কার্নিভাল মানে কি? ইটিং হিউম্যান ফ্লেশ। এটা খুবই একটা ইন্টারেস্টিং ওয়ার্ড, আপনারা দেখে নেবেন, ইটিং হিউম্যান ফ্লেশ। এই উপজাতি দিয়ে মনে রাখবেন, এই উপজাতিটার নাম হচ্ছে ফোরি উপজাতি। আশা করি বলবেন না, কারণ এটা খুবই ইন্টারেস্টিং জিনিস, ইন্টারেস্টিং জিনিস আমাদের মনে থাকে। দেন আমরা এবার মানে বিভিন্ন লেখা দেখব। একটা আমরা দেখব বায়োগ্রাফি, আর একটা আমরা দেখব হচ্ছে অটোবায়োগ্রাফি। আচ্ছা, এবার দেখেন বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফির ভিতরে পার্থক্য কি। আচ্ছা, বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফির ভিতরে পার্থক্য কি দেখেন। বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী লেখা, অটোবায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী লেখা। এবার দেখেন, বায়োগ্রাফি মানে হচ্ছে, বায়োগ্রাফি মানে হচ্ছে অন্যের জীবনী লেখা, অন্যের জীবনী লেখা। ধরেন যে আমি আরেকজনের জীবনী লিখলাম, আমি আপনার জীবনী লিখলাম, হ্যাঁ, তাহলে এটা হবে বায়োগ্রাফি। আর আপনি নিজেই আপনার জীবনী লিখলেন, তাহলে সেটা হবে অটোবায়োগ্রাফি। অটো মানে হচ্ছে নিজ, অটো মানে হচ্ছে কি আপনার নিজে নিজে আর কি, হ্যাঁ, নিজে নিজে। আর বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী লেখা। তার মানে অটোবায়োগ্রাফি মানে হচ্ছে নিজে নিজেই লেখা। যেমন আমার লাইফের স্টোরি যদি আমি নিজেই লিখি, সেটা হবে অটোবায়োগ্রাফি। বাট আমার লাইফের স্টোরি যদি আপনি লেখেন, তাহলে হবে সেটা বায়োগ্রাফি। বুঝতে পারছেন? এই দুইটা ওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এটা কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝেই আসে। সুতরাং এটা যাতে ভুল না হয়। বায়োগ্রাফি, তার মানে বায়োগ্রাফি মানে কি? বায়োগ্রাফি মানে হচ্ছে অন্যের জীবনী লেখা। ওয়ান হু রাইটস সামওয়ানস লাইফ স্টোরি, যারা অন্যের জীবনী লেখে। যেমন ধরেন এই যে মাশরাফিকে নিয়ে লিখেছে দেবব্রত মুখোপাধ্যায়, দেবব্রত মুখোপাধ্যায় মাশরাফিকে নিয়ে লিখেছে। সুতরাং এটা হচ্ছে একটা ও বায়োগ্রাফি, নট অটোবায়োগ্রাফি, ঠিক আছে? এটা কি তাহলে? বায়োগ্রাফি, কারণ হচ্ছে অন্য লিখেছে। মাশরাফি নিজে যদি লিখতো তাহলে সেটা হতো অটোবায়োগ্রাফি। আচ্ছা, ও আমি কি বললাম যে অটো মানে হচ্ছে মানে নিজ থেকে হয়ে যাওয়া আর কি, নিজ থেকে আর কি। আর বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী লেখা। তার মানে নিজ থেকে যদি কেউ জীবনী লেখে, সেটাকে বলা হচ্ছে অটোবায়োগ্রাফি। অন হু রাইটস হিজ ওন লাইফ স্টোরি কল্ড অটোবায়োগ্রাফি। যেমন এই যে এপিজে আব্দুল কালাম স্যার, তিনি কি করছেন? তিনি হচ্ছেন উইংস অফ ফেয়ার নামে নিজেই নিজের বই লিখেছেন। উইংস অফ ফেয়ার, হ্যাঁ, আগুনের হচ্ছে কি বলা যায়, আগুনের পাখা। হুম, আগুনের পাখা। তো এটাই বলা হচ্ছে যে অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আপনার নিজে নিজে জীবনে লেখা। তো আগুনের পাখা বা এই টাইপের নাম কেন দিলো, উইংস অফ ফায়ার নাম কেন দিলো? কারণ হচ্ছে আমরা যদি এই বইটা পড়ি তাহলে আমরা দেখতে পারবো তার পুরোটা লাইফ খুবই স্ট্রাগল করে কাটাইছে।
তো আগুনের উপরে গিয়ে যেমন যে কোনো জিনিস শুদ্ধ করা হয়, বিশুদ্ধ করা হয়, হ্যাঁ। আগুনের উপরে গিয়ে যে কোনো জিনিস, আগুনের উপর নিয়ে যে কোনো জিনিসকে যেমন বিশুদ্ধ করা হয়। যেমন ধরেন যে আপনার একটা লোহা আছে, একটা লোহা ধরেন পড়ে আছে, সেটাকে আগুনের মাধ্যমে পুড়িয়ে যদি ধার করানো যায় তাহলে কিন্তু সেটা বেশি কার্যকরী হয়, কিন্তু এমনি যদি লোহাটা পড়ে থাকে তাহলে কিন্তু সেটা কার্যকরী হয় না। হুম। তো আগুনের মাধ্যমে ওই লোহাটা কি হয়, খাঁটি হয়ে ধা বা এই টাইপের জিনিসে রূপান্তরিত হয় এবং সেটাকে বেশি কার্যকরী হয়, এবং সেটা বেশি কার্যকরী হয়। তারপরে আবার ধরেন যে সোনা বা রূপা, সেগুলা কি হয়, সোনা কি হয়, যে আগুনে পুড়ে সেটা কিন্তু খাঁটি হয়ে যায়। তো এই জন্য দগ্ধ করার মাধ্যমে, দহন করার মাধ্যমে যে কোনো জিনিসকে খাঁটি করা হয়। তো তার লাইফ স্টোরিটাও এরকম যে তিনি হচ্ছেন আগুনে পুরার মতো অবস্থা, বারবার ফেল করছেন, বারবার উঠে দাঁড়াইছেন। হ্যাঁ। তো মানে আহ, আগুনে পুড়লে যেমন যে কোনো জিনিস খাঁটি হয়, তেমনি ব্যর্থতার মাধ্যমেই যে কোনো মানুষ মানে সফলতার স্বাদ পায়, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং হয়। আচ্ছা, তারপরে দেখেন তার মানে আহ এখানে থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে বায়োগ্রাফি মানে হচ্ছে যখন কারো জীবনী অন্যজন লেখেন সেটাকে তো বলা হচ্ছে বায়োগ্রাফি, আর অটোবায়োগ্রাফি মানে হচ্ছে নিজের জীবনী নিজে লেখা। আচ্ছা, ইপিটাফ, ইপিটাফ মানে হচ্ছে কবর ফলক, ইনস্ক্রিপশন অন আ টম্ব, কবর ফলক, হ্যাঁ। এপিটাফ মানে হচ্ছে কবর ফলক, অর্থাৎ কবরের উপরে যেটা খোদাই করে লেখা হয় সেটাকে বলা হচ্ছে এপিটাফ। যেমন ধরেন যে এখানে লেখা আছে যে এই যে কবর ফলকে দেখা আছে দা দা ইন, অর্থাৎ সামন্স লাইফ হ্যাজ বিন ইন্ডেড, হ্যাঁ। কারো জীবন কি হয়েছে, এখানে শেষ হয়ে গেছে। তো এটাই আর কি এখানে দেওয়া আছে বা লেখা আছে। তো আমাদের লাইফ এরকমই আসলে, একটা পর্যায়ে শুরু হয় এবং দেন একটা পর্যায়ে এসে শেষ হয়। মাঝখানে যে টাইমটা আমরা কাটাচ্ছি সেটা হচ্ছে একটা জার্নির মতো। তো এই যে আমরা যে মাঝখানে টাইম গুলো কাটাচ্ছি, আমরা যে মাঝখানে টাইম গুলোতে আছি, সেই টাইম গুলোতে যাতে কারোর ক্ষতি না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের হাত ধরে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আসলে এটা অ্যাজ আ হিউম্যান বিং দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। হুম। তো আমাদের হাত ধরে যদি কারোর উপকার নাও হয়, অন্তত যাতে ক্ষতি না হয়। আচ্ছা, এই ইপিটাফ, ইপিটাফ মানে হচ্ছে কি তাহলে, কবর হলো, কবরের উপরে একজন মানুষ মারা যাওয়ার পর কবর দেওয়া হয়, কবরের উপরে যেটা লেখা থাকে সেটাকে বলা হচ্ছে ইপিটাফ বা কবর হলো। বিভিন্ন মানুষের ব্যক্তির নাম লেখা থাকে বা কোনো লেখক থাকলে তার বিভিন্ন উক্তি লেখা থাকে, এটাকে বলা হচ্ছে কবর ফলক বা ইপিটাফ। আচ্ছা, বারবস স্পিচ। আচ্ছা, স্পিচ মানে কি, বক্তৃতা। মানে কি একটি, বারবস মানে হচ্ছে বহু, বহু, বহু শব্দের সমন্বয়ে যে বক্তৃতাটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে বারবস স্পিচ। বুঝতে পারছেন নাকি পারেন নাই? বারবস স্পিচ মানে হচ্ছে বহু শব্দের সমন্বয়ে, অনেক শব্দের সমন্বয়ে যে বক্তৃতাটা দেওয়া হয় সেটা হচ্ছে বারবস স্পিচ। হ্যাঁ, সেটাকে কি বলা হচ্ছে, বারবস স্পিচ বলা হচ্ছে। যেমন এই যে আপনার এটা ছবিটা লক্ষ্য করেন, ইনি হচ্ছেন মার্টিন লুথার কিং। তো তার একটা বিখ্যাত আছে না যে আই হ্যাভ আ ড্রিম, হ্যাঁ। তার একটা বিখ্যাত লাইন আছে না যে আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে একদিন এই জাতি, অর্থাৎ কৃষ্ণাঙ্গ জাতি মুক্ত হবে। তিনি 2.5 লক্ষ মানুষের সামনে 16 থেকে 17 মিনিট এই ভাষণটা দিয়েছিলেন। হুম। তো এটা মানে বিশ্বের ভিতরে 10টা, টপ 10টা যে ভাষণ আছে তাদের ভিতরে এই ভাষণটা হচ্ছে একটা। তো এই যে এখানে তিনি অনেকগুলা শব্দ ব্যবহার করেছেন, দ্যাট ইজ ওয়াই দিস স্পিচ ইজ কল্ড বারবোস স্পিচ। তার মানে হচ্ছে বহু শব্দের সমন্বয়ে যে ভাষণটা দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে বারবোস স্পিচ। তো মার্টিন লুথার কিং এর এই স্পিচের মাধ্যমে আপনারা সেটা মনে রাখবেন। আচ্ছা, তো আমাদের মনে হয় গুলিয়ে যাচ্ছে, আমরা একবার রিভিশন করে নিই। হুম, একবার রিভিশন করে নিই, একদম সহজ জিনিস, জাস্ট বারবার দেখলেই মনে থাকবে। আচ্ছা, একদম শুরু থেকে দেখেন। থিস্ট মানে কি, থিস্ট মানে হচ্ছে যিনি হচ্ছে ধর্মে বিশ্বাস করেন। অ্যাথিস্ট মানে কি, যিনি ধর্মে বিশ্বাস করেন না। আর এগনোস্টিক মানে কি, যিনি দুইটার মাঝামাঝি থাকেন, মাঝে মাঝে বিশ্বাস করেন, মাঝে মাঝে বিশ্বাস করেন না। আচ্ছা,
তারপরে তারপরে হচ্ছে আপনার অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট মানে নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যদি কোনো ব্যক্তি যায় সেই অবস্থাকে বলা হয় অ্যাপোস্টেট। ব্লাসফেমি মানে ঈশ্বর নিন্দা, এক ধর্ম থেকে অন্য ধর্মকে যদি কেউ কটাক্ষ করে কথা বলে সেটাকে বলা হয় ব্লাসফেমি। এই যে ব্লাসফেমি ল আছে। আচ্ছা, তারপরে হচ্ছে থিজম মানে কি, ধর্ম। হুম। মনোথিজম মানে যিনি একজন ধর্মকে বা একটা ধর্মকে যিনি বিশ্বাস করেন, একজন গডকে যিনি বিশ্বাস করেন তাকে বলা হচ্ছে মনোথিজম। পলি মানে বহু, থিজম মানে হচ্ছে ধর্ম। তার মানে হচ্ছে যিনি বহু ধর্মে বিশ্বাস করেন, বহু গডে বিশ্বাস করেন তাকে বলা হচ্ছে পলিথিজম। আর প্যানথিজম মানে হচ্ছে একই সাথে যিনি সবগুলো ধর্মকেই মানে বিশ্বাস করেন, তো তাকে বলা হচ্ছে প্যানথিজম। আচ্ছা, তারপরে অপথলমোলজিস্ট মানে যিনি চক্ষু বিষয়ক ডাক্তার। হ্যাঁ, চক্ষু বিষয়ক ডাক্তার। তারপর ডার্মাটোলজিস্ট ত্বক বিষয়ক ডাক্তার যিনি। আচ্ছা, তারপরে কার্ডিওলজিস্ট যিনি হৃদরোগ বিষয়ক ডাক্তার। তারপরে নিউরোলজিস্ট যিনি হচ্ছেন আপনার নিউরো বিষয়ক ডাক্তার আর কি, বা হচ্ছে আপনার নার্ভ বিষয়ক ডাক্তার যিনি। তারপরে পেডিয়াট্রিশিয়ান। হ্যাঁ, পেডিয়াট্রিশিয়ান মানে হচ্ছে যিনি আপনার বাচ্চাদের বা হচ্ছে চিলড্রেনদের যারা ট্রিট করে থাকে বা চিকিৎসা করে থাকে তাদেরকে বলা হচ্ছে। তারপরে জেরিয়াট্রিশিয়ানস মানে হচ্ছে যিনি ওল্ড বা বৃদ্ধ লোকদের চিকিৎসা করে থাকেন। আচ্ছা, অপটিশিয়ান মানে যিনি হচ্ছেন চশমা বিক্রি করেন। আচ্ছা, অমনি মানে কি, অমনি মানে বল, অমনি সায়েন্ট মানে হচ্ছে যিনি সবকিছু বুঝতে পারেন, অমনি মানে সব। আর সায়েন্স মানে যিনি সবকিছু সহজে বুঝতে পারেন, যিনি সবকিছু সহজে দেখতে পারেন, জানতে পারেন, তাকে বলা হচ্ছে অমনি সায়েন্স। তারপরে অমনি প্রেজেন্ট যিনি সব জায়গায় উপস্থিত আছেন। হ্যাঁ, অমনি প্রেজেন্ট মানে যিনি সব জায়গায় উপস্থিত আছেন। অমনি মানে অল, টোটেন মানে শক্তিশালী, যিনি সবচেয়ে বেশি শক্তিশালী তাকে বলা হচ্ছে অমনি টোটেন, অল পাওয়ারফুল। আচ্ছা, তারপরে অমনি ভোরাস যিনি সবকিছুই খান। হ্যাঁ, যিনি নিরামস, যিনি আমিষ, যিনি নিরামিষ সবকিছুই খান তাকে বলা হচ্ছে অমনি ভোরাস। ওকে। কার্নিভাল মানে হচ্ছে ইটিং হিউম্যান ফ্লেশ। হুম, ইটিং হিউম্যান ফ্লেশ। যেমন ওই যে ফোরি উপজাতি, আফ্রিকায় ফোরি উপজাতি, তারা হচ্ছে ইটিং হিউম্যান ফ্লেশ খান, তো তাদেরকে বলা হচ্ছে কার্নিভাল। আচ্ছা, বায়োগ্রাফি মানে কি, নিজের মানে অন্যের জীবনে লেখা। অটোবায়োগ্রাফি মানে কি, নিজের জীবনে লেখা। আচ্ছা, তারপরে এপিটাফ মানে কবর ফলক। ভার্বস স্পিচ মানে হচ্ছে কি, যেটা বহু শব্দের সমন্বয়ে যে স্পিচটা দেওয়া হয়। তো দেখেন এই যে আমরা গুছিয়ে নিলাম। তো এই যে একবার রিভিশন দেওয়ার আগে দেখেন মনে হইলো যে সবকিছু মনে হয় উল্টাপাল্টা লাগতেছে, কিন্তু এই যে একবার মানে রিভিশন করলাম এখন দেখেন একটু ইজি লাগতেছে, রাইট? তো বারবার রিভিশন করবেন তাহলে একদম সহজ হয়ে যাবে। জাস্ট আপনারা পিক গুলা বারবার দেখবেন তাহলে মনে থাকবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আপনার এক্সট্রা মোর স্পিচ। হ্যাঁ, এক্সট্রিম মোর স্পিচ। এক্সট্রিম মোর স্পিচ মানে হচ্ছে স্পিচ উইদাউট এনি প্রিপারেশন, কোনো প্রিপারেশন ছাড়া যে স্পিচটা দেওয়া হয় সেটাকে বলা হয় এক্সট্রিম মোর স্পিচ। যেমন দেখবেন যে মাঝে মাঝে আপনি স্কুলে গেছেন, হুম, বা আপনি হচ্ছে কলেজে গেছেন, সেখানে দেখা যায় যে আপনার কিছু বন্ধুদের সামনে হঠাৎ করে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হলো যে তুমি এই বিষয়ে একটু কথা বলো। তো এই যে কথা বললেন, এটার জন্য কিন্তু আপনি পূর্ব থেকে প্রিপারেশন নিয়ে আসেননি। এটার জন্য কিন্তু পূর্ব থেকে আপনি প্রিপারেশন নিয়ে আসেননি। তো এই অবস্থাটাকেই বলা হচ্ছে এক্সট্রি আহ এক্সট্রিমোর স্পিচ, এক্সট্রিম পোর স্পিচ। হ্যাঁ, এক্সট্রিম পোর স্পিচ, এক্সটেম্পোর স্পিচ মানে পূর্ব প্রস্তুতি ছাড়া যেই বক্তৃতা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে এক্সটেম্পোর স্পিচ। আচ্ছা, তারপরে দেখেন বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি মানে কি, কালেকশন অফ বুকস, কালেকশন অফ বুকস, অর্থাৎ বইয়ের কালেকশন, যেখানে প্রচুর বই থাকে সেটাকেই বলা হচ্ছে বিবলিও গ্রাফি, বিবলিওগ্রাফি। আচ্ছা, এই যে বুক কি দ্বারা মানে বানানটা, বুকের বানানটা কিরকম, বি ডাবল ও কে, বুক, তাই না? তো এই যে বি দ্বারাই মনে রাখবেন মানে এটা বুক, আর মানে বইয়ের কালেকশন আর কি। হ্যাঁ, বইয়ের কালেকশন, বিবলিওগ্রাফি মানে হচ্ছে কালেকশন অফ বুকস। এই যে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির ছবি। হ্যাঁ, সেন্ট্রাল লাইব্রেরি পিকচার। তো আপনারা যদি এখানে চান্স পান এই লাইব্রেরিতে এসে মানে পড়তে পারবেন। এখানে হিউজ পরিমাণে বই আছে, খুব কম সংখ্যক বই আছে যেগুলো এখানে নাই। হ্যাঁ, আপনি সবগুলা বই প্রায় পাবেন এখানে। বিশাল বড় একটা লাইব্রেরি, এখানে এসে মানে সবসময় পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে বইয়ের যে কালেকশন এটাকে বলা হচ্ছে বিবলিওগ্রাফি। তারপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, সাইড দিয়ে কিছু আমরা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো। হ্যাঁ, তো এখান থেকে কোশ্চেন আসে। তো 10টা জিনিস আছে এখানে, আপনারা জাস্ট একবার দেখেন, দেখলে মনে থাকবে ইনশাল্লাহ। আর একটু ছোট করে দেই।
দেখেন। আচ্ছা, প্রথম যেটা আছে, সাইট মানে হচ্ছে মার্ডার বা হতে হত্যা। আচ্ছা, সরি। আচ্ছা দেখেন, সাইট মানে হচ্ছে কি মার্ডার বা হচ্ছে হত্যা। যদি কোনো শব্দের সাইড দেখেন তার মানে ধরে নেবেন সেটা হত্যা রিলেটেড। এই যে সাইড, এই যে সাইড, এই যে সাইড আছে, সাইড আছে, সাইড আছে, সাইড আছে, তার মানে এগুলো হত্যা রিলেটেড। যদি কোনো শব্দে সাইড দেখতে পান তাহলে সেটা ধরে নেবেন কি রিলেটেড, মানে হচ্ছে মার্ডার রিলেটেড। এবার দেখেন, সুইসাইড। সুইসাইড মানে সুই মানে হচ্ছে মানে নিজে নিজে, আর সাইড মানে কি হত্যা। তার মানে যেটা নিজে নিজে হত্যা হয়, যেটা নিজে নিজে হত্যা হয় সেটাকে বলা হচ্ছে সুসাইড। তার মানে সেলফ মার্ডার। বুঝতে পারছেন? তার মানে সু মানে কি নিজে নিজে, সাইড মানে কি হত্যা। সুসাইড মানে হচ্ছে সেলফ মার্ডার, যেটা নিজে নিজে মার্ডার হয়, সেটাকে বলা হচ্ছে সুসাইড। ওকে। হোমিসাইড। হোমি মানে কি? হোমি মানে হচ্ছে মানে পুরুষ জাতিকে বোঝানো হচ্ছে। আর সাইট মানে হচ্ছে হত্যা। তার মানে হোমি সাইট মানে হচ্ছে যেখানে শুধুমাত্র পুরুষদেরকে হত্যা করা হয় সেটাকে বলা হচ্ছে হোমিসাইড। হ্যাঁ, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে হোমিসাইড। তো পৃথিবীতে কিছু হিস্ট্রি এরকম আছে যেখানে হচ্ছে আপনার শুধুমাত্র মেয়েদের উপরে বেশি নির্যাতন করা হয়, আবার কিছু কিছু আছে যেখানে শুধুমাত্র ছেলেদের উপর বেশি নির্যাতন করা হয়। তো এই যে ছেলেদের উপর যে বেশি নির্যাতন করা হয় এবং ছেলেদেরকে যে হত্যা করা হয়, এই সিচুয়েশনটাকেই বলা হচ্ছে হোমিসাইড, বা হচ্ছে আপনার পুরুষদেরকে যে মার্ডার করা হয় এই বিষয়। তারপরে মেট্রিসাইড। মেট্রিসাইড মানে হচ্ছে মাতৃ হত্যা আর কি। মেট্রিসাইড, মাদার শব্দটা কি দ্বারা শুরু হয়? মাদার শব্দটা শুরু হয় এম দ্বারা। সুতরাং এই যে সাইড মানে হত্যা, আর মেট্রি মানে হচ্ছে মা। হ্যাঁ, মায়ের আর কি। তো মাদার শব্দ হয় এম দ্বারা, তার মানে সাইডের সাথে যদি আপনি এম দেখেন তার মানে ধরে নেবেন এটা মাতৃ হত্যা। বুঝতে পারছেন? সহজ করে দিলাম। মাদার শব্দটা কি দ্বারা শুরু হয়? এম দ্বারা শুরু হয়। সাইড মানে কি? শেষে যদি সাইড দেখেন তার মানে এটা হত্যা রিলেটেড শব্দ। এবার প্রথমে দেখেন, মাদার শব্দটা এম দ্বারা শুরু হয়, আর এই এমটাও এম দ্বারা শুরু হয়েছে, মানে এই মেট্রিসাইডেও এম দ্বারা শুরু হয়েছে, সুতরাং এটা মাতৃ হত্যা। তার মানে মেট্রিসাইড মানে কি? মাতৃ হত্যা। আচ্ছা, এবার একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে এই যে পেট্রিসাইড। পেট্রিসাইড মানে হচ্ছে পিতৃ হত্যা, বা পিতাকে যিনি হত্যা করা হয় এটাকে বলা হচ্ছে পিতৃসাইড। হ্যাঁ, এটাকে কি বলা হচ্ছে? পিতৃসাইড। আচ্ছা, এই পিট্রিসাইড আর ফেট্রিসাইড এই দুইটা অনেকেরই কনফিউশন বাজায়, এই দুইটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, পেট্রিসাইড মানে হচ্ছে পিতাকে হত্যা, আর ফেট্রিসাইড মানে হচ্ছে ভাইকে হত্যা। তো ফাদার শব্দটা এফ দ্বারা শুরু হয়, ফাদার শব্দটা এফ দ্বারা শুরু হয়। তো ফেট্রিসাইড হিসেবেও মানে এই হিসেবে এটা হচ্ছে আপনার পিতৃ হত্যা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে ভাতৃ হত্যা। তো আপনি দেখবেন আপনার হচ্ছে সমাজে, আপনার বংশে, বা আপনার ফ্যামিলিতে কিছু কিছু মানুষ আছে যারা খুবই ভালো, যারা হচ্ছে খুবই ভালো। ধরেন যে একটা আলেমের ঘরে 10টা সন্তান আছে। হ্যাঁ, 10টা সন্তান আছে মানে একটা পরিবারে আর কি। নট একজনের, সবার কথাই বলতেছি, যে ধরেন 10জন মানুষ আছে। 10জনের ভিতরে দেখবেন একজন বা দুইজন খুবই জাউলা টাইপের হয়। খুবই জাউলা টাইপের হয়, এদেরকে বলা হয় আলেমের ঘরে জালেম। হাজির ঘরে পাজি, এদেরকে বলা হয় হাজির ঘরে পাজি, এদেরকে বলা হয় আলেমের ঘরে জালেম। তো এই যে মানে অনেকগুলা ভালোর ভিতরে একটা খারাপ, বা এটাকে ইংরেজিতে আর একটা ওয়ার্ড আছে সেটা দ্বারা বলা যেতে পারে যে ব্ল্যাক শিপ বা কুলাঙ্গার বলা যেতে পারে, মানে অতটা ডিপলে না যায়, ব্ল্যাক শিপ বলা যেতে পারে। হ্যাঁ, তো এই যে মানে হচ্ছে কিছু কিছু দেখবেন, মানে বিষয়টা কি যে কিছু কিছু দেখবেন যে ভালো ফ্যামিলি থেকেও হঠাৎ করে দুই একজন খুবই খারাপ হয়ে যায়। তো এই যে দেখবেন যে সবাই এক্সপেক্ট করে কি ভালো ফ্যামিলি সবাই ভালো হবে, কিন্তু দুই একজন খারাপ হয়ে যায়, তার মানে সিচুয়েশনটা উল্টে যায়। সবাই প্রত্যাশা করে ভালো, বাট হয়ে যায় খারাপ, সিচুয়েশনটা উল্টে যায়। তার মানে মাঝে মাঝে কিছু কিছু সময় রুলস কাটে না, একটু উল্টে যায়। তো এই পড়াটাও এরকম, মাঝে মাঝে হচ্ছে আপনার ফেট্রিসাইড, ফেট্রি মানে হচ্ছে আপনার পিতৃ হত্যা হওয়ার কথা ছিল, বাট ওই যে হাজির করে বাজি হয়ে এটা উল্টে গেছে। তার মানে এই দিক থেকে আপনারা মনে রাখবেন, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছেন? মানে আপনার মাঝে মাঝে হচ্ছে সবকিছু হচ্ছে রুলস দিয়ে চলে না, মাঝে মাঝে সব একটু উল্টাপাল্টা হয়। মাঝে মাঝে হাজির করে হয় পাজি,
মাঝে মাঝে হচ্ছে আলেমের ঘরে হয় জালেম। তো এই যে মানে সবাই প্রত্যাশা করে ভালো ফ্যামিলিতে ভালো হবে, বাট হয়ে যায় উল্টা। তো এই উল্টা সিচুয়েশনটাকেই আপনারা উল্টা ভাবে এখানে মনে রাখবেন, ঠিক আছে? তার মানে প্যাট্রিসাইড মানে হচ্ছে পিতৃ হত্যা, হ্যাঁ। আর ফ্যাট্রিসাইড মানে হচ্ছে ভাতৃ হত্যা বা ভাইকে হত্যা করা আর কি। আচ্ছা, তারপরে প্যারিসাইড, প্যারেন্টস থেকে মনে রাখবেন প্যারিসাইড মানে হচ্ছে প্যারেন্টস কে হত্যা, বাবা মা উভয়কে যদি হত্যা করা হয় তাহলে বলা হয় প্যারিসাইড। ওকে, তো আমরা একবার রিভিশন করে নিই, দেখেন আমরা রিভিশন করে নেই। হোমোসাইড, সুসাইড তো আমরা জানি, নিজে নিজে যেটা হত্যা হয়। হোমিসাইড, হোমি মানে হচ্ছে ধরেন পুরুষ, আর সাইড মানে হত্যা, তার মানে যদি পুরুষকে শুধুমাত্র হত্যা করা হয় তাহলে সেটা হোমিসাইড। তারপর হচ্ছে মেট্রিসাইড, মাতৃ হত্যা। মাদার শব্দটা এম দ্বারা শুরু হয়েছে, মেট্রি শব্দটা এম দ্বারা শুরু হয়েছে, সুতরাং মেট্রিসাইড মানে মাতৃ হত্যা। পেট্রিসাইড, পেট্রিসাইড আর ফেট্রিসাইড এই দুইটা আপনারা মনে রাখবেন। পেট্রিসাইড আর ফেট্রিসাইড আজের ঘরে পাজি, উল্টা। বুঝতে পারছেন? ফেট্রিসাইড এটা হওয়ার কথা ছিল পিতৃ হত্যা, কিন্তু এটা ভাতৃ হত্যা। আর আপনার পেট্রিসাইড এটা হওয়ার কথা ছিল মানে অন্য কিছু হওয়ার কথা ছিল, বাট এটা হচ্ছে মানে পিতৃ হত্যা আর কি। তারপরে হচ্ছে প্যারিসাইড, প্যারিসাইড মানে প্যারেন্টস কে হত্যা করার। আচ্ছা, রেজিসাইড, রেজিসাইড মানে হচ্ছে রাজাকে যদি হত্যা করা হয় তাহলে সেটাকে বলা হয় রেজিসাইড, ঠিক আছে? রাজাকে যদি হত্যা করা হয় সেটাকে বলা হয় কি, রেজিসাইড, রেজিসাইড। তারপরে ইউক্সোরিসাইড মানে স্ত্রীকে হত্যা করা হলে সেটাকে বলা হচ্ছে ইউক্সোরিসাইড, ইউক্সোরিসাইড। আচ্ছা, তারপরে জেনোসাইড, জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা। জেনোসাইড মানে কি, গণহত্যা। অর্থাৎ একটা নেশনের সবাইকে যদি মারা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে জেনোসাইড। যেমন 1971 সালে পাকিস্তানের বর্বর বাহিনী আমাদের উপর কি চালিয়েছিল, জেনোসাইড চালিয়েছিল, যাকে পাইছে তাকেই মারছে, রাইট? তো এই যে একটা অবস্থা, এটাকে বলা হচ্ছে জেনোসাইড। মানে পুরা একটা নেশনকে নিধন করার যে অবস্থা, সেটাকে বলা হচ্ছে জেনোসাইড। এখন বর্তমানে এই যে ফিলিস্তিনের উপরে যে ইসরায়েল হামলা চালাচ্ছে, এই যে এই হামলা চালাচ্ছে পুরা নেশনটাকে শেষ করে দেওয়ার যে একটা টেন্ডেন্সি, এটাকে বলা হচ্ছে জেনোসাইড। তারপরে হচ্ছে সরোরি সাইড মানে হচ্ছে সিস্টার হত্যা। এটা খুবই মানে কম ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব একটা আসে নাই। এখান থেকে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2 নাম্বার, হোমিসাইড। হুম। তারপরে হচ্ছে আপনার এই যে 5 নাম্বার ফেট্রিসাইড। তারপরে হচ্ছে 4 নাম্বার আপনার হচ্ছে পেট্রিসাইড। দেন হচ্ছে আপনার 7 নাম্বার আহ রেজিসাইড। আর তারপরে 8 নাম্বার ইউক্সোরিসাইড। আর হচ্ছে 9 নাম্বার হচ্ছে জেনোসাইড। এ কয়টা বেশি গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি, 2 নাম্বার, তারপরে হচ্ছে আপনার 4 নাম্বার, 5 নাম্বার, তারপরে হচ্ছে আপনার 7 নাম্বার, 8 নাম্বার, আর হচ্ছে হ্যাঁ, 7 নাম্বার, 8 নাম্বার আর 9 নাম্বার, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো দেখেন আরেকবার রিভিশন করে নিই। সাইড মানে হত্যা, যদি কোনো শব্দে সাইড দেখতে পান তার মানে হত্যা। সুসাইড, যেটা নিজে নিজেই হত্যা হয়। হোমোসাইড, কোনো পুরুষকে যদি টার্গেট করে যদি হত্যা করা হয় সেটাকে বলা হয় হোমিসাইড। তারপরে হচ্ছে আপনার মেট্রিসাইড, মাতৃ হত্যা। পেট্রিসাইড, এটা হচ্ছে আপনার আহ পিতৃ হত্যা। হুম, পেট্রিসাইড পিতৃ হত্যা। ফ্যাট্রিসাইড, এটা হচ্ছে ভাতৃ হত্যা। তারপরে হচ্ছে আপনার প্যারিসাইড মানে প্যারেন্টস কে হত্যা। রেজিসাইড, রাজাকে হত্যা। তারপরে ইউক্সোরিসাইড, ওয়াইফ কে হত্যা। তারপরে হচ্ছে জেনোসাইড, পুরা জাতিকেই ধ্বংস করার বা পুরা জাতিকেই যে হত্যা করার টেন্ডেন্সি, সেটা যেমন ইসরায়েলে এখন ফিলিস্তিনে যেমন এখন ইসরায়েল চালাচ্ছে। আর হচ্ছে সরোরিসাইড মানে হচ্ছে সিস্টার হত্যা। Okay. তো এই ছিল হচ্ছে আজকের আপনার ওয়ানার সাবস্টিটিউশনের বিষয়। তো আমরা আরেকবার জাস্ট একবার এক পলকে দেখে নিই। আচ্ছা, থিস মানে যিনি ধর্মে বিশ্বাস করেন, মানে আস্তিক। অ্যাথিস্ট মানে নাস্তিক। অ্যাগনস্টিক মানে যিনি নাস্তিকও না আস্তিকও না, মাঝামাঝি অবস্থায়। তারপরে অ্যাপোস্টেট, নিজ ধর্ম ত্যাগ করে যান। ব্লাসফেমি, ঈশ্বর নিন্দা। তারপরে মনোথিজম, যিনি, মনো মানে এক, থিজম মানে যিনি ধর্মে বিশ্বাস করেন, যিনি এক ধর্মে বিশ্বাস করেন, যিনি এক গডে বিশ্বাস করেন, তাকে বলা হচ্ছে মনোথিজম। পলি মানে বহু, থিজম মানে হচ্ছে ধর্ম বিশ্বাসী। তার মানে পলিথিজম মানে হচ্ছে কি, যিনি বহু ধর্মে বিশ্বাস করেন। প্যানথিজম মানে যিনি একই সাথে সব ধর্মে বিশ্বাস করেন। অপথ্যালমোলজিস্ট, চক্ষু বিষয়ক ডাক্তার। তারপরে আর একটা কিন্তু আছে লাস্টের দিকে আমরা পড়েছিলাম, অপটিশিয়ান, ওটা হচ্ছে চোখের মানে চশমা যিনি বিক্রি করেন আর কি। তারপর হচ্ছে ডার্মাটোলজিস্ট, যিনি হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ। হুম, ডার্মাটোলজি।
সরি, ডার্মাটোলজিস্ট মানে হচ্ছে স্কিন রোগ বিশেষজ্ঞ, স্কিন রোগ বিশেষজ্ঞ। কার্ডিওলজিস্ট মানে হৃদরোগ বিশেষজ্ঞ, ওই যে কার্ডিওলজিস্ট মানে হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ। নিউরোলজিস্ট মানে হচ্ছে যিনি নার্ভ পরীক্ষা করেন আর কি, নার্ভ বিষয়ে বিশেষজ্ঞ। তারপরে হচ্ছে আপনার পেডিয়াট্রিশিয়ানস মানে হচ্ছে আপনার যিনি বাচ্চাদেরকে চিকিৎসা করেন। তারপরে হচ্ছে জেরি জেরিয়াট্রিশিয়ানস মানে হচ্ছে যারা আপনার বৃদ্ধা মানুষদেরকে চিকিৎসা করেন, বৃদ্ধা আহ বা ওল্ড পিপলদেরকে যারা চিকিৎসা করেন আর কি। অপটিশিয়ান মানে যিনি চশমা বিক্রি করেন। অমনি মানে ওয়াল, অমনিসায়েন্ট মানে হচ্ছে যিনি সবকিছু আর কি কি করেন, পরিদর্শন করেন, যিনি সবকিছু বুঝতে পারেন, যিনি সবকিছু জানতে পারেন। আচ্ছা। তারপরে অমনি প্রেজেন্ট, যিনি সব জায়গায় উপস্থিত আছেন। হম। অমনিপটেন্ট মানে যিনি সব ক্ষমতার উৎস, সব ক্ষমতার মালিক। অমনিভোরাস যিনি সবকিছু খান। তারপর কার্নিভাল, ইটিং হিউম্যান ফ্লেশ, মানে মানুষের মাংস খাওয়া যে একটা ইয়ে। তারপর বায়োগ্রাফি মানে হচ্ছে নিজের অন্যের জীবনী লেখা। অটোবায়োগ্রাফি মানে নিজের জীবনী লেখা। এপিটাফ মানে কবর ফলক। ভার্বস স্পিচ মানে বহু শব্দের সমন্বয়ে যে বক্তৃতাটা দেওয়া হয় সেটাকে বলা হয় ভার্বস স্পিচ। যেমন মার্টিন লুথার কিং 2 লক্ষ, সরি 2.5 লক্ষ মানুষের সামনে এই বক্তৃতাটা দিয়েছিলেন। তারপরে এক্সট্রিমর স্পিচ মানে পূর্ব প্রস্তুতি ছাড়া যে বক্তৃতাটা দেওয়া হয় এটাকে বলা হয় এক্সট্রিম পর স্পিচ। ওকে। তারপরে হচ্ছে বিবলিওগ্রাফি, কালেকশন অফ বুকস, বইয়ের কালেকশন, এটাকে বলা হয় বিবলিওগ্রাফি। তারপর সাইড মানে হত্যা। সুসাইড নিজে নিজে যেটা হত্যা হয়। হোমিসাইড যেটা পুরুষকে কেন্দ্র করে হত্যা করা হয়। মেট্রিসাইড যেটা মাতৃ হত্যা। পেট্রিসাইড যেটা হচ্ছে কি আপনার মানে ফাদারকে হত্যা করা। তারপরে হচ্ছে আপনার ফেট্রিসাইড যেটা হচ্ছে কি আপনার ভাইকে হত্যা করা। তারপরে প্যারিসাইড, প্যারিসাইড মানে হচ্ছে প্যারেন্টস কে হত্যা করা। রেজিসাইড রাজাকে হত্যা করা। ইউজেরিসাইড স্ত্রীকে হত্যা করা। জেনোসাইড পুরা হচ্ছে আপনার বংশকে বা পুরা জাতিকে হত্যা করা। এবং হচ্ছে সরোরিসাইড মানে হচ্ছে বোনকে হত্যা করা। তো এই হচ্ছে বিষয়, আশা করি মনে থাকবে। আপনাদের যদি হচ্ছে এই পিডিএফ প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনারা এই নাম্বারে নক করবেন, 01622889806। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। পিডিএফ দেখলে মানে এই যে ছবিগুলা দেখবেন, ছবিগুলা দেখলে মনে থাকবে। তো ক্লাসটা একবার শেষ করলেন, দেন আপনারা কি করবেন তাহলে? ক্লাসটা একবার শেষ করলেন আপনারা হচ্ছে এটা এটা হচ্ছে কয়েকদিন পর আবার আরেকবার দেখবেন। 3-4 দিন পর আরেকবার দেখবেন এবং পরীক্ষার আগে আরেকবার দেখবেন। টোটাল 3 বার দেখলে আপনাদের হয়ে যাবে আর কি। হুম। আপনাদের হচ্ছে কষ্ট করে মুখস্থ করা লাগবে না, জাস্ট দেখলে মনে থাকবে। জাস্ট দেখলে মনে থাকবে আর ছবিগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। তো এই ছিল বিষয়। আশা করি আপনাদের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মানে মেসেজে জিজ্ঞেস করবেন। আর পিডিএফ নিলে তো এই নাম্বারে নক দিতেই হবে। তো একটা গল্পের মাধ্যমে শেষ করি। তো গল্পটা হচ্ছে যে এক ব্যক্তি বেলুন বিক্রি করতো। হুম। এক ব্যক্তি হচ্ছে আপনার বেলুন বিক্রি করতো। তো সেই বেলুন বিক্রি করতো মানে আপনার হচ্ছে বিভিন্ন বিচে বেলুন বিক্রি করতো, অর্থাৎ ওই যে সমুদ্রে যে পাড় আছে সেখানে তারা বেলুন বিক্রি করতো এক ব্যক্তি। তো বেলুনটা বিভিন্ন কালারের বিক্রি করতো আর কি। হুম। বেলুনটা বিভিন্ন কালারের বিক্রি করতো। সেই কালার গুলোর ভিতরে ছিল লাল, হলুদ, সবুজ, সাদা, এগুলো ছিল আর কি। হুম। তো সেখানে হচ্ছে ওই যে পাড়ের বিচ দিয়ে দেখবেন কিছু কিছু ছোট ছোট বাচ্চারা কিন্তু খেলাধুলা করে বা ঘোরাঘুরি করে আর কি। তো প্রত্যেক দিনে বাচ্চারা খেয়াল করতেছে যে প্রত্যেক দিনে এই ব্যক্তি বেলুন বিক্রি করে। এগুলা মানে বেলুনের কালারটা একটু খেয়াল করেন। কালারটা ছিল হচ্ছে লাল, তারপরে সবুজ, হলুদ আর সাদা। লাল, সবুজ, হলুদ আর হচ্ছে সাদা। এই 4 কালারের বা হচ্ছে 4-5 কালারের ছিল। হুম। তো বেলুন বিক্রি করে হঠাৎ করে একদিন ওই ছেলেটা বা ওই বাচ্চাটা খেয়াল করলো যে মানে প্রত্যেক দিন লাল, হলুদ, সাদা আর হচ্ছে সবুজ কালারের বেলুন বিক্রি করে। তো হঠাৎ করে একদিন দেখলো যে মানে বেলুন হচ্ছে আপনার কালো কালারে বিক্রি করতেছে। তো মানে ওই বাচ্চাটা খুবই হচ্ছে উৎসুক মনা হয়ে ওই ব্যক্তির কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো যে আপনি তো প্রত্যেকদিন 4-5 কালারের বেলুন বিক্রি করেন, কোনো দিন তো আপনাকে দেখিনি কালো বেলুন বিক্রি করতে। তো কালো বেলুন কি আকাশে উড়ে? মানে বাচ্চারা তো সাধারণত অনেক কিছু জানে না।
তো সে জিজ্ঞেস করলো, কালো বেলুনও কি আকাশ ওড়ে? মানে আমি তো দেখছি যে সাদা উড়ে, তারপর হচ্ছে লাল উড়ে, তারপরে হচ্ছে আপনার সবুজ উড়ে, হলুদ উড়ে, এগুলো উড়ে, কিন্তু কালো তো কোনোদিন দেখি নাই, কালো বেলুনও কি আকাশে উড়ে? তখন সে ব্যক্তিটা মানে এইভাবে জবাব দিল যে দেখো, দেখো যে এই মানে বেলুনটা কি কালারের, ইট ডাজেন্ট ম্যাটার। হুম। বেলুনটা কি কালারের এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে বেলুনের ভিতরে গ্যাস আছে কিনা, যদি গ্যাস থাকে তাহলে বেলুনটা উঠবে। তো বেলুনের ভিতরে গ্যাস আছে কিনা এটা হচ্ছে মানে মূল বিষয়। যদি বেলুনের ভিতরে গ্যাস থাকে তাহলে কিন্তু বেলুনটা উড়বে, আর যদি না থাকে তাহলে কিন্তু বেলুনটা উড়বে না। তো বেলুনটা যে কালারের হোক, সে উড়বে যদি তার ভিতরে গ্যাস থাকে। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আপনারাও আপনাদের যেমনই মেধা থাক, হ্যাঁ, আপনাদের যেমনই মেধা থাক, আপনাদের ভিতরে যদি ওই গ্যাসটা থাকে, আপনাদের ভিতরে যদি ওই স্পৃহাটা থাকে, আপনাদের ভিতরে যদি ওই টেন্ডেন্সিটা থাকে যে আমাকে চান্স পেতেই হবে, তাহলে আপনাদের দ্বারা সম্ভব। কালার যেমনই থাক, কালার বলতে বোঝানো হচ্ছে যে আপনার মেধা যেমনই থাক, আপনি যদি ওই গ্যাসটা থাকে নিজের ভিতরে, যদি ওই জেদটা থাকে, যদি ওই আগ্রহটা থাকে, যদি ওই পরিশ্রমের মানসিকতাটা থাকে, তাহলে আপনার দ্বারা সম্ভব। তো আশা করি আপনাদের ভিতরে সেটা আছে এবং সেটা ইনশাল্লাহ কাজে লাগাবেন। পরিশ্রমের কোনো বিকল্প নাই। পরিশ্রমের কোনো বিকল্প নাই। তো পরিশ্রম করতে থাকেন, অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তা ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।